ওয়েলকাম টু আওয়ার মিনি ব্লগ। আমরা আজকে ভিডিওতে দেখাবো কিভাবে ঢাকা থেকে চীনে যাওয়া যায়, আর ঢাকা থেকে চীনে যেতে হলে কি কি ডকুমেন্টস দরকার, ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে, ভিসা খরচ কত, আমরা কোথায় থেকে ভিসা করেছি, আর চীনের হোটেল প্রাইস কত, এছাড়া আমাদের চীনে যেতে আমাদের কি কি অ্যাপস প্রয়োজন সেগুলো সম্পূর্ণ আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আসি যাতায়াত নিয়ে। ঢাকা থেকে চীনে আসতে চাইলে বেশ কয়েকটা রুট পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে ঢাকা টু বেইজিং, ঢাকা টু গুয়াংজু, আর ঢাকা থেকে কুনমিং। আমরা এবার এসেছি ঢাকা টু কুনমিং রুটে, আর এই ফ্লাইট অভিজ্ঞতা ছিল বেশ স্মুথ। এই রুটের ফ্লাইট টাইম পড়েছে আনুমানিক 3 ঘন্টা, আর বেশ ভালো একটা অপশন, কম ঝামেলা কম ক্লান্তি। আমরা ভিসা করিয়েছিলাম এসএস ইন্টারন্যাশনাল থেকে। আমাদের ভিসা খরচ পড়েছিল 2 জনার 23,000 টাকা। অনেকে প্রশ্ন করে যে ব্যাংকে কত টাকা থাকতে হবে। তো ব্যাংকে 2 জনের আমাদের 6 লাখ টাকা ব্যালেন্স থাকলে ভালো হয়। আমরা 6 লাখ টাকা দেখিয়েছিলাম। আর ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের দেখাতে হবে। চীনে একটু ব্যাংক স্টেটমেন্ট দেখে, তাই যত ক্লিয়ারলি দেখাও ততই ভালো। এরপর ইমিগ্রেশন শেষ করে আমরা চলে এলাম সেকেন্ড ফ্লোর লাউঞ্জে। লাউঞ্জে খেতে গেলে আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে, আর সেই কার্ডে লাউঞ্জ ফ্যাসিলিটি থাকতে হবে। আর মানে লাউঞ্জ ফ্যাসিলিটি যদি না থাকে তবে $29 পার পার্সন দিয়ে আপনাকে খাবার খেতে হবে। চীনে আসা কিন্তু খুব জটিল। ভিসা করার আগে কনফার্ম এয়ার টিকিট লাগবে। এক্ষেত্রে আপনার ভিসা না হলে টিকিটের টাকা 80% লস। চীনে যেতে চাইলে এই ঝুঁকিটা নিতেই হবে। তবে আমাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের ভিসা ছিল, যার কারণে আমাদের রিস্কটা কম ছিল। আমরা 20 দিনের মধ্যেই সিঙ্গেল ভিসা পেয়েছিলাম 3 মাসের জন্য। তারপর 3 ঘন্টার মধ্যে আমরা কুনমিংয়ে পৌঁছে গেলাম। তবে এখানকার ইমিগ্রেশন কিন্তু খুবই একটা টাফ ব্যাপার। আমাদের এখানে ইমিগ্রেশনে বাঙালিদের, শুধু আমাদের না, বাঙালিদেরকে আলাদা করে বসিয়ে অনেকক্ষণ অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছিল আর কি। এখানে আমাদের প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতন লেগেছিল সময় 2 জনের। এরপর আমরা চলে আসলাম সিম কেনার জন্য। আমরা একটা সিম বাংলাদেশ থেকে আর কি রোমিং করে নিয়েছিলাম 15 দিনের জন্য, 3,000 টাকা লেগেছিল। আর একটা সিম আমরা নিয়ে নিলাম চায়না সিম, যেটা 15 দিনের জন্য, আর এর টাকা খরচ পড়েছিল 110 আরএমবি। আর চায়না সিম কেনাটা খুব জরুরি, কারণ এখানে উবার, মানে যেটা বাংলাদেশের উবার, আর এখানে চায়নাতে ডিডি অ্যাপস বা হোটেল বুকিংয়ের যোগাযোগ করার জন্য বা ট্যুর এজেন্সির সঙ্গে যোগাযোগ করার জন্য চায়না সিম কিন্তু খুব জরুরি, যার কারণে আমরা চায়না সিম কিনে নিলাম। এবার চলে আসলাম আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম ছিল সান হোটেল। তো চলো আমাদের হোটেলটা একটু ভেতরে দেখায়, আর দেখতে দেখতে কিছু কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে চীনে যাওয়ার আগে আপনার যে অ্যাপসগুলো খুব জরুরি সেগুলো হচ্ছে উইচ্যাট পে বা আলিপে। যে অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে হবে, এই অ্যাপসের সাথে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অ্যাড করে নিতে হবে। এতে করে আপনি সকল পেমেন্ট করতে পারবেন। আর গুগল ম্যাপ এখানে তেমন কাজ করে না, এই জন্য এ ম্যাপ ডাউনলোড করে নিতে হবে, যা অ্যাকুরেট কাজ দিবে। আর মেট্রো রেল ব্যবহার করতে গেলে অবশ্যই মেট্রো ম্যান অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের ভেতরের রুম, আর এইটা হচ্ছে আমাদের ওয়াশরুমের ভিউ। আর এখানে সব কম্পালসারি সবই দিয়েছিল। আর আমাদের এই হোটেলের প্রাইস পড়েছিল পার নাইট $17। আর মানে আমরা 2 নাইট ছিলাম, যার কারণে $34 লেগেছিল। সো দিস ওয়াজ এ কমপ্লিট গাইড। ঢাকা থেকে চীনে যাওয়া পুরো প্রসেস, ডকুমেন্ট, ভিসা খরচ আর হোটেল সবকিছু এই ভিডিওতে ছিল। তাই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস ও ফলো দিতে ভুলবেন না। সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম নতুন একটা দিনের অভিজ্ঞতা নিতে। আমাদের হোটেলের চারপাশে যতগুলো বিল্ডিং চোখে পড়ছিল সবগুলো একই ধরনের সুন্দর এবং আর্কিটেকচারের তৈরি। দেখে বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে সাজানো একটি শহর। মজার বিষয় হলো এই বিল্ডিংগুলো বেশিরভাগই হোটেল। আমাদের হোটেল থেকে প্রায় 200 মিটারের মধ্যে রেল স্টেশন, তাই কোনো রকম যানবাহনের দরকার পড়েনি। হেঁটেই রওনা দিলাম। হাঁটতে হাঁটতেই বারবার থেমে যাচ্ছিলাম আর দেখছিলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন শহরটি। আর স্টেশনের সামনে এসে আরও বেশি সুন্দর লাগছিল, কারণ জায়গাটিতে চারিদিকে ফুলের গাছে সাজানো। কুনমিং সিটি মূলতই ফুলের শহর, যার কারণে এখানে সব জায়গায় ফুল দেখা যাচ্ছিল। এরপরে আমরা চলে এলাম এমআরটিতে টিকিট কাটার জন্য। তারপর এখানে আমরা এমআরটি করে চলে আসলাম ওয়েস্টার্ন হিল স্টেশনে পৌঁছালাম। সেখান থেকে আমরা টিকিট কেটে নিলাম বাসের, আর সিঁড়ি দিয়ে উপরে উঠেই এখানে বাস স্ট্যান্ড। আর আমাদের 2 জনের টিকিট প্রায় লেগেছিল 30 আরএমবি। এরপর আমরা বাসে করে রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে।
আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আর ঢুকি একটা বিশাল গেটের সামনে। আর গেটটা দেখে বোঝাই যাচ্ছে ভেতরে ঢুকলে কিছু বিশেষ দেখার মতন আছে। ভেতরে ঢুকে আমরা কেবল কারের উপরে যাওয়ার কথা ভাবছিলাম। তো আমরা একেবারে টপ হিলে যেতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আমাদের কেবল কারের সার্ভিসিং চলছিল, বন্ধ থাকার কারণে আমরা আর যাইনি। তবে বাস সার্ভিস রয়েছে, চাইলে বাসে করে যাওয়া যেত, তবে আমরা বাসে যাই নাই। আর এইখানে একটা সুন্দর করে গ্লাসের মতন করে দেওয়া আছে, সবাই ছবি তুলছে। আর এই যে এখানেও কিন্তু একটা মন্দির রয়েছে, এখানেও কিন্তু বৌদ্ধ টেম্পল এটা একটা। তো এটাই অনেক সুন্দর করে কারুকার্য করা। তারপরে এই পাশে কিন্তু এখান থেকে ডিয়ান্সি লেকটা দেখা যাচ্ছে, সাথে শহরটা। তো উপরে উঠলে হয়তো বা অনেক সুন্দর লাগতো। আর এই পাশে এরকম মেঘ শহর। আর এই মন্দিরের সামনে আর কি টেম্পলের সামনে সবাই কয়েন দিচ্ছে, জাস্ট একদম উপরে পড়তে হবে। আর এই প্লেসে হচ্ছে যারা উইশ লিখে লিখে এখানে টাঙিয়ে দিচ্ছে আপনার যা মনের ইচ্ছা সেই উইশগুলো। আর এই যে সুন্দর কিছু মাছ রয়েছে, এই পাশে অনেকে ছবি তুলছিল। আর এই ফুলগুলো আর্টিফিশিয়াল ফুল, আর সঙ্গে এগুলো কিন্তু ন্যাচারাল। তো এইখানেও কিন্তু অনেক বসার সুন্দর জায়গা রয়েছে। তো আমরা এখানে কিছুক্ষণ বসে কাটালাম। আর এখান থেকে মানে সম্পূর্ণ লেকটা দেখা যাচ্ছিল, অনেক ভালো লাগছিল। আর একদম পাহাড়টাও দেখা যাচ্ছিল আর কি। তবে লেকে যাওয়ার জন্য আপনার কেবল কার সার্ভিসটা ছিল আর কি, আপনারা চাইলে কেবল কারে করে নিচে যেতে পারবেন। তো আমরা উপরে যাই নাই, মানে কেবল কারে করে নিচে লেকে যাই নাই, এখান থেকে দেখা যাচ্ছিল। আমাদের ইচ্ছে ছিল একেবারে টপ উপরে ভিউটা এনজয় করব, একেবারে টপে যাব, তো সেটা হলো না। এরপর যেখান থেকে আমরা বাসে উঠেছিলাম আমরা সেইখানে আবার চলে আসলাম আর কি। এখানে আমরা যাবার সময় দেখছিলাম যে অনেকে হেঁটে হেঁটে এই জায়গাগুলোতে যাচ্ছিল, আর দুই পাশেই রয়েছে মানে সুন্দর খাবারের দোকান। তো এখানে আমরাও চলে আসলাম। তো এখানে একটা কিন্তু এরকম গেট করে দেওয়া ছিল, আর এখানে সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। আর এই এলাকাটা মানে এই প্লেসটা আমার খুব ভালো লাগছিল, এখান থেকে দূর পাহাড়টা দেখা যাচ্ছে, সব বাচ্চা কাচ্চা ছোটাছুটি করছে। আর এখানে আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি। এখানে বেশিরভাগ ফুড শপ আর ছোট ছোট দোকানগুলো চোখে পড়ছিল। তো এখানে বিভিন্ন ধরনের চাইনিজ খাবারের গন্ধে একদম মোমো পড়ছিল। এরপর আমরা সরাসরি চলে গেলাম নাইট মার্কেটে। নাইট মার্কেটে ঢুকেই চোখে পড়লো চারিদিকে রকমারি খাবারের সমাহার। চাইনিজদের খাবারের বৈচিত্র্য সত্যি অবাক করার মতো, তবে যেহেতু আমরা সাউথ এশিয়ান তাই এসব খাবারে অভ্যস্ত ছিলাম না। সব মিলিয়ে অভিজ্ঞতাটা ছিল নতুন এবং ভিন্ন ধরনের। কারণ এরপর পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়লাম বেইজিং এর উদ্দেশ্যে। আজকের ব্লগে থাকছে কুনমিং থেকে বেইজিং এ যাওয়া, হোটেলে থাকা, শহরে ঘোরা, আর সবচেয়ে বড় আকর্ষণ দ্য গ্রেট ওয়াল অফ চায়না ট্যুর। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমাদের ফ্লাইট ছিল বেইজিং এর উদ্দেশ্যে। ফ্লাইট ছিল প্রায় 3.5 ঘন্টার মতো। আর ফ্লাইটে আমরা এই খাবারগুলোই পেয়েছিলাম। আমরা নিয়েছিলাম চিকেন মিল, বেশ টেস্টি ছিল। এটা ট্রেনের অভ্যন্তরীণ রুট, তার কারণে আমাদের ইমিগ্রেশন নিতে হয়নি। প্লেন ল্যান্ড করার পরে আমরা সরাসরি এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্রেনে উঠলাম। আর মেট্রো স্টেশনের খুব কাছেই ছিল আমাদের হোটেল, প্রায় 100 থেকে 200 মিটার হবে। তো আমরা এখানে হেঁটে চলে আসলাম। আমাদের হোটেলের নাম ছিল দ্য লিও হোটেল। তো এটা বেইজিংয়ে। আর এই যে এটা আমাদের হোটেলের ভিউ। আর আমাদের হোটেল পার নাইট পড়েছিল $60 করে। আর এইটা হচ্ছে এই যে আমরা 3 রাত্রি ছিলাম এখানে। আর এটা ওয়াশরুম। আর এখানটায় আমার খুব ভালো লেগেছিল, কারণ এখানে বসার ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে বাইরের ভিউ। আমরা যখন হোটেলে পৌঁছেছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে হোটেলের ভেতরে ঠান্ডা না থাকলেও বাইরে কিন্তু বেশ ঠান্ডা ছিল। এরপরে আমরা ট্রেনে করে চলে গেলাম ওয়াংফুজিয়াং স্ট্রিটের উদ্দেশ্যে। ট্রেন ইউজ করার জন্য আপনাকে অবশ্যই মেট্রোম্যান অ্যাপসটা বাংলাদেশ থেকে ডাউনলোড করে আসতে হবে। আর কারণ এই মেট্রোম্যান অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করে রাখেন তাহলে এখানে খুব সহজে আপনি ট্রেনে যাতায়াত করতে পারবেন এবং অনেক সুবিধা হবে। আর আমি এটা একটা লক্ষ্য করলাম যে এখানকার ট্রেনের টিকিট প্রাইস খুব মানে চিপ প্রাইসে। এরপর আমরা চলে আসলাম ওয়াংফুজিয়াংয়ে। এটা একটা জনপ্রিয় এলাকা। বাইরে ভয়ঙ্কর ঠান্ডা, কিন্তু শোরুমের ভেতরে ঢুকলে গরম আর একটু আরাম আছে। গাড়িটা দেখুন, মারাত্মক সুন্দর না? আমার তো খুব ভালো লেগেছিল।
ওয়াং ফুজিয়াংয়ে শুধু ব্র্যান্ডের শোরুম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রাতে হোটেলে ফিরে আসলাম। সকালে আমরা বেরিয়ে পড়লাম চীনের গর্ব গেট ওয়ার্ল্ড অফ চায়না দেখতে। আর বুলেট ট্রেনে করে আমরা যাব, এই জন্য আমরা আগে কিন্তু বুলেট ট্রেনের টিকিট অনলাইনে কেটে রেখেছিলাম। এটা আমাদের জীবনের প্রথম বুলেট ট্রেন রাইড ছিল। ভাড়া লেগেছিল মাত্র 10 RMB করে। আর এখানে খুব সহজেই আমরা পৌঁছে গিয়েছিলাম, প্রায় 20 মিনিটের মতন সময় লেগেছিল। আর পাশ দিয়ে আরেকটা বুলেট ট্রেন ঢুকছে, আর এইটা আর কি ছেড়ে যাবে। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার বুলেট ট্রেনের প্রথম জার্নি ছিল। তো এইটা মানে ভেতরে এরকম অনেক ফাঁকা সিট ছিল। আর এর স্পিড কিন্তু প্রায় আমরা দেখেছিলাম 300 কিলোমিটার মানে পার ঘন্টা। অবিশ্বাস্য একটা স্পিড। আমার খুব ভালো লেগেছিল। আর এত স্পিড তারপরও কোনো ঝাঁকুনি ছিল না। এটাই আমার কাছে অনেক ভালো লেগেছিল। এরপর 20 মিনিট জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম গেট ওয়ার্ল্ডে। আর গেট ওয়ার্ল্ডে যাওয়ার পথে এই অবিশ্বাস্য অনেক সুন্দর সিনারিটা আমাদের চোখে পড়ছিল, কিন্তু স্পিড এত জোরে ছিল তারপরও দেখতে ভালো লাগছিল। গেট ওয়ার্ল্ডে কিন্তু কারে বা বাসে করেও কিন্তু আসা যায়, কিন্তু আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা যখন গেট ওয়ার্ল্ডে আসব তখন আমরা মানে ট্রেনে করে আসব, বুলেট ট্রেনে করে। ট্রেন থেকে নেমেই প্রথমে যে জিনিসটা অনুভব করলাম সেটা হচ্ছে তীব্র ঠান্ডা। সামনে 2টা রাস্তা ছিল, ডান দিকে গেলে কেবল কার আর বাম দিকে হাঁটার পথ। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হাঁটবো। তো গেট ওয়ার্ল্ডে যাবার পথে এখানে দেখছিলাম কিছু চায়নারা ডান্স পারফরমেন্স করছিল, সেটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে এনজয় করলাম। রাস্তাটা ছিল উপরের দিকে ওঠা, পাশে মনোমুগ্ধকর সিনারি আর ঠান্ডা বাতাস। মনে হচ্ছিল বরফের মতন হাওয়া গায়ে লাগছে। টিকিটে অনলাইনে আমরা কেটে রেখেছিলাম, যার কারণে আমাদের প্রবেশের কোনো ঝামেলা হয়নি। আর যারা এখানে অনলাইনে টিকিট মানে কাটেন নাই, তাই এইখানে টিকিট কেটে নিতে হবে। আপনারা জানেন কি, গেট ওয়ার্ল্ড অফ চায়না পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানব নির্মিত প্রাচীর। প্রায় 2000 বছরের বেশি সময় ধরে ধাপে ধাপে এটা তৈরি হয়। এখানে শুরু হয় চীন সাম্রাজ্যের সম্রাট কিং শিং হুয়াং এর সময়। আমার নামটা আমি জানি না ঠিক মতন উচ্চারণ করতে পারলাম কিনা, তো আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন। উত্তরের যাযাবরের হামলা থেকে দেশকে রক্ষা করার জন্যই এটা তৈরি করা হয়েছিল। দীর্ঘ 21,000 কিলোমিটারের বেশি। কেউ কেউ একে বলে ড্রাগনের মতো চীনের শরীর জুড়ে লম্বা একটা দেওয়াল। এখানে দাঁড়িয়ে সত্যি মনে হচ্ছিল ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত। দীর্ঘ পথ হাঁটলাম, ঠান্ডায় কাঁপলাম, কিন্তু উপরে পৌঁছালে যে দৃশ্যটা দেখলাম, বিশ্বাস করো জীবনের স্মরণীয় মুহূর্ত। আজকে ব্লগ এতটুকুই। পরের ভিডিওতে দেখা হবে বেইজিং এর আরো চমৎকার। আমরা ঘুরে দেখব চীনের রাজধানী বেইজিং শহরের কিছু বিশেষ এবং ঐতিহাসিক জায়গা। ইতিহাস, সংস্কৃতি আর আধুনিক শহরের মিলিয়ে সবকিছু আজকের ব্লগ হতে চলেছে খুব স্পেশাল। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের বেইজিং ট্যুর। তো আমরা ফার্স্টে ব্রেকফাস্ট সেরে নিলাম। একটা এগ রোল 15 RMB, মানে বাংলাদেশের টাকায় 270 টাকা। এখানে কিন্তু খাবারের দাম খুবই এক্সপেন্সিভ। এরপর আমরা একটা ডিডি অ্যাপস এর মাধ্যমে গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়লাম, যেটা অনেকটা বাংলাদেশের উবারের মতো। মেট্রোর তুলনায় গাড়ি ভাড়া প্রায় $2 থেকে $3 বেশি, তবে আরামদায়ক হয় আমাদের কাছে ঠিকঠাকই মনে হচ্ছিল। বেজিং শহরটা খুবই পরিপাটি, রাস্তাঘাট পরিষ্কার আর ট্রাফিক সিস্টেম বেশ গোছালো। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল ঐতিহাসিক এলাকায় গাড়ি ঢোকা নিষেধ, তাই আমাদের গাড়ি থেকে নামিয়ে দিল প্যালেস মিউজিয়ামের গেটের কাছে, যেখান থেকে আমরা হেঁটেই সামনে এগিয়ে গেলাম। হাঁটতে হাঁটতেই চোখে পড়ল পাশে একটা অসাধারণ সুন্দর লেক, যেটা পুরো পরিবেশটা আরো শান্ত আর মনোরম করে তুলেছে। একদম স্বচ্ছ আর নীল জল, একদম ছবির মতন লাগছিল চারপাশে। আর প্যালেস মিউজিয়ামে ঢুকতেই অনেক ভিড়। আর এখানে রবিবারে কিন্তু এই প্যালেস মিউজিয়ামটা বন্ধ থাকে। একসময় বেজিং শহরের কেন্দ্রস্থল ছিল এই বিশাল প্রাসাদ, যার নাম ছিল ফরবিডেন সিটি। এর অর্থ হলো নিষিদ্ধ প্রাসাদ, কারণ সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারত না, শুধুমাত্র সম্রাট ও তার পরিবার ছাড়া। এখানে একটা নোটিশ বোর্ড আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। ভেতরে ঢোকার সময় হঠাৎ করে দেখলাম কয়েকটা কালো গাড়ি খুব
ভেতরের দিকে যাচ্ছে। দেখে মনে হলো হয়তো কোনো ভিআইপি পার্সন যাচ্ছেন। এখানে সবচাইতে সুন্দর যে বিষয়টা সেটা হলো অনেক মানুষ এখানে চীনা ট্রেডিশনাল ড্রেস পরে এসেছে। ছেলেমেয়েরা তো আছেই, এমনকি ছোট ছোট বাচ্চারাও ট্রেডিশনাল পোশাকে ছিল, যাদের দেখতে একদম পুতুলের মতন লাগছিল। সম্রাট চেংজুং চেয়েছিল এমন একটা প্রাসাদ যেখানে তিনি ও তার পরিবার শান্তিতে বাস করতে পারবেন এবং রাজ্যের সব কাজ পরিচালনা করতে পারবেন। তিনি প্রায় 1 মিলিয়ন নির্মাণ কারিগর ও শিল্পী নিয়ে 14 বছরের কঠোর পরিশ্রমে তৈরি করেন এই প্রাসাদটি। প্রাসাদটি এত বিশাল ছিল যে এখানে প্রায় 9,000 ঘর ছিল। চারিপাশে বড় বড় দেওয়াল আর খাল দিয়ে ঘেরা। প্রত্যেক হল ঘর এবং বাগান ছিল সুন্দর রঙিন সোনালী ও পাথরের সৌন্দর্যে ভরা। সম্রাট এখানে বসতেন, রাজকীয় সভা হতো এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। সাধারণ মানুষ শুধুমাত্র বাইরে থেকে প্রাসাদ দেখত, ভেতরে ঢুকতে পারতো না, তাই এটাকে বলা হতো নিষিদ্ধ প্রাসাদ। এরপর আমরা বেরিয়ে পড়লাম তিয়ানমিয়ান স্কোয়ার দেখার জন্য। চীনে যে নিরাপত্তা ব্যবস্থা কত কড়া এটা এখানে এসে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। রাস্তার পর রাস্তা চেক পয়েন্ট, পুলিশ আর সিকিউরিটি চোখে পড়ছিল। টিয়ানমেন গেটের কাছে গিয়ে জানতে পারলাম এখানে ঢুকতে গেলে একদিন আগেই টিকিট কাটতে হয়। তবে আমরা কালকে এখানে থাকছি না, যার কারণে আমাদের আর ভেতরে ঢোকা হলো না। একটু সামনে এগোতেই চোখে পড়লো অনেকগুলো লাল রঙের ফলের গাছ। কাছে গিয়ে দেখি এগুলো আসলে চেরি ফলের গাছ। লাল টুকটুকে চেরিগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছিল। এরপর আমরা সোজা চলে এলাম ওয়াং ফুজিয়াং স্ট্রিটে, যেখানে বেইজিং এর অন্যতম জনপ্রিয় শপিং স্ট্রিট। এখানে প্রায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইল আর ইলেকট্রনিক্স শোরুম রয়েছে। এখান থেকে আমরা একটা মোবাইল কিনে নিলাম আর ভাবছিলাম একটা ল্যাপটপ কিনবো, কারণ সত্যি বলতে বাংলাদেশের তুলনায় এখানে মোবাইল আর ল্যাপটপের দাম অনেকটা কম। সব মিলিয়ে আজকের দিনটা ছিল ইতিহাস, সংস্কৃতি আর শপিং এর তিনটার দারুণ কম্বিনেশনে। আজকে বেইজিং থেকে রওনা দিয়েছি ইনার মঙ্গোলিয়ার রাজধানীর উদ্দেশ্যে। আমরা আগে অনেক চায়না ফ্লাইটে উঠেছি, কিন্তু সেগুলোতে কখনো স্যাটেল বাস ছিল না। কিন্তু এবার এয়ারপোর্ট থেকে স্যাটেল বাসে করে আমাদের প্লেনে নিয়ে গেল। আর পুরো জার্নিটা আমাদের সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতন। এরপর আমরা পৌঁছে গেলাম ইনার মঙ্গোলিয়ার রাজধানী হোহোটে। এয়ারপোর্টে নেমেই বুঝতে পারলাম প্রচন্ড ঠান্ডা। এখানকার তাপমাত্রা ছিল -ডিগ্রিতে। এই কারণে আমরা ট্রেনে না গিয়ে ফোনে ডিটিএফস এর গাড়ি নিয়ে সরাসরি চলে আসলাম হোটেলে। চীনে সিকিউরিটিটা অনেক স্ট্রং, তাই চাইলে আপনারা কিন্তু ট্যাক্সিতে করেও আসতে পারেন। আমাদের হোটেলটা ছিল মেন সিটিতে, দারুণ সুন্দর একটা হোটেল, অথচ পার নাইট খরচ পড়েছিল মাত্র $12। হোটেলের ভেতরে আছে কিচেন এরিয়া, তাই আমরা এখানে নিজেরা রান্না করে খেয়েছিলাম। আপনারা চাইলে এখানে খুব সহজে রান্না করে খেতে পারেন। আর আমাদের হোটেলের নাম ছিল ওয়ান্ডা প্লাজা। আর এই যে এটা ছিল ওয়াশরুমে যেটা ইউজুয়ালি যেসব থাকে সেই সবকিছুই ছিল। তো আমরা পরের দিন সকালবেলা গাড়ি নিয়ে চলে আসলাম ওল্ড স্টেটে। আর এখানে রাস্তাগুলোতে এত সুন্দর লাগছিল, পুরোটা মানে আর্কিটেকচার, এই শহরটা আমার কাছে খুব ভালো লাগছিল, জাস্ট মানে অসাধারণ। এরপর সিটি ভিউ দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম ওল্ড স্টেটে বুঝতেই পারলাম না। আর এখানে ঢুকতেই চোখে পড়ে একটা অসাধারণ সুন্দর গেট। গেটের কারুকার্য একদম অন্যরকম, একদম খুবই ইউনিক। আর গেট থেকে সামনে এগোতেই চোখে পড়ে চেঙ্গিস খানের বিশাল এক স্ট্যাচু। চারপাশে থাকা বিল্ডিংগুলো মানে আর্কিটেকচার গুলো ছিল একদম প্রাচীন যুগের মতো। সবকিছুই একটা ঐতিহাসিক অনুভূতি কাজ করছিল। আর এখানে ছিল কিছু ঘোড়ার মানে স্ট্যাচু, আর এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে সব ছবি তুলছিল। আর পাশে আমাদের একটা ছবি তুলছিল অনেক বয়স্ক মহিলা, মানে জাস্ট এখানকার ট্রেডিশনাল ড্রেস পরে দেখতে ভালোই লাগছিল, কিন্তু ভিডিওটা তেমন করিনি। আর চারিদিকে মানে সুন্দর মানে বিল্ডিং গুলো, যেটা আমার কাছে অনেক ভালো লাগছিল ভেতরটাতে। পুরো একটা অন্যরকম ব্যাপার ছিল, আলাদা রকম আর্কিটেকচার, যেটা আমার কাছে একটা অন্যরকম ফিল কাজ করছিল। আর এখানে অনেক শপ ছিল, আমরা বাইরে ঘুরে দেখছিলাম, কিন্তু ঠান্ডা বেশি লাগলেই ঢুকে পড়ছিলাম শপের ভেতরে। ভেতরে গরম, বাইরে আবার ঠান্ডা। দোকানের ভেতরের মূল জিনিসপত্রই আছে, তাই আমি এখান থেকে বেশ কিছু ম্যাটেরিয়াল কিনেছিলাম।
আর এখানকার সবকিছুই এত ইউনিক ছিল যে আমার যা দেখছিলাম আমার তাই ভালো লাগছিল। যার কারণে আমি অনেক কিছু এখানে কিনেছিলাম। আমার সবকিছুই জাস্ট অনেক ভালো লাগছিল। আর ঘুরতে আসলে সবচাইতে ইন্টারেস্টিং পার্টই হচ্ছে শপিং করা। এটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপর আমরা চলে আসলাম চেঙ্গিস খান স্কয়ারে। ইনার মঙ্গোলিয়াতে এলে শুধু ঘোরা নয়, এখানকার লোকাল খাবার অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে ঘোড়ার দুধ। হটস মিল্ক, এটা শুনতে একটু অদ্ভুত লাগলেও খেতে কিন্তু অনেক টেস্টি। হালকা টকটক, একদম ইউনিক ফ্লেভার। এখানকার লোকদের কাছে খুবই জনপ্রিয় একটা ড্রিঙ্কস। এরপর আমরা চলে আসলাম চেঙ্গিস খান স্কয়ারে। এখানকার ঘোড়ার খুরের দুই পাশে এবং মাঝখানে ঘোড়ার উপরে চেঙ্গিস খানের বিশাল স্ট্যাচু, অনেক উঁচু পিলারের উপরে বসানো। এমন স্ট্যাচু আমি আগে কখনো দেখিনি, একদম নতুন এক্সপিরিয়েন্স। তো এখানকার নাম হচ্ছে চেঙ্গিস খান স্কয়ার বা বাংয়াং বলে। আর চীনে একটা মজার বিষয় হলো, আমাদেরকে যখন বলা হয় কোথায় থেকে আসছেন, আমাদের দেশের নাম বাংলাদেশ বললে ওরা বাংলাদেশকে উচ্চারণ করে বানজালাগুয়া, যেটা শুনতে খুব অদ্ভুত লাগে। মানে বাংলাদেশ বললে কেউ চিনবে না। আর এখানে মঙ্গোলিয়াদের ঐতিহ্যবাহী তাঁবুগুলোর রিপ্লিকা বানানো আছে, যেভাবে তারা আগে থাকতো ঠিক সেভাবেই সাজানো আছে। রুম থেকে একটা ভিউ দেখায়, যেটা ছিল অসাধারণ। আর কি দূর থেকে পাহাড় আর মরুভূমি দেখা যাচ্ছিল, যতটা আমি এখানে ভিডিওতে হয়তো বা পুরোটা ক্লিয়ার আসছে না। এখানে আমরা রান্না করে খেয়েছিলাম, তাই এই যে গ্রোসারি শপে আমরা সবকিছু ছিল, চাল ডাল থেকে শুরু করে সবই এখানে পাওয়া যায়। এখানে এসে আমি একটা বিষয় রিয়ালাইজ করেছি, রান্না করে খাওয়াটা অনেক বেশি সাশ্রয়ী, কারণ বাইরে খেতে গেলে প্রায় ৩,৫০০ টাকার মতন খরচ পড়ে যাচ্ছে বাংলাদেশি টাকায়। ইনার মঙ্গোলিয়াতে আসা আমাদের মূল উদ্দেশ্য ছিল মঙ্গোলিয়া দেশের মঙ্গোলিয়ান সংস্কৃতি একটা অনুভূতি নেওয়া, যেটা আমরা এখানে এসে সত্যি ফিল করতে পেরেছি। ইনার মঙ্গোলিয়ার রাজধানী শহর থেকে সাংহাই যাচ্ছি। আজকে আমাদের ভিডিওতে থাকছে সাংহাই টাওয়ার, চীনের দুঃখ ফাংহো নদী, ম্যাগনেটিক ট্রেন, লুজিয়াজুই এবং অরিয়েন্টাল পাল টাওয়ার। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফ্লাইটে উঠে বুঝে গিয়েছিলাম এই ট্রিপটা একটু আলাদা হতে যাচ্ছে। সাংহাই এয়ারপোর্ট থেকে আমাদের প্রথম এক্সাইটমেন্ট ছিল সাংহাই ম্যাগনেটিক ট্রেন। এটা চীনের ম্যাগনেটিক ট্রেন, যা চাকা নেই আর বাতাসের উপরে ভেসে চলে। এই ট্রেনের টিকিট ছিল $56। তবে আমাদের ২৪ ঘন্টা সাংহাই পাস নিয়েছিলাম, তাই চলাফেরা অনেক সহজ হয়ে গিয়েছিল। এই ট্রেনের স্পিড ছিল ৩০০ কিলোমিটার/আওয়ার। পরের দিন সকালে আমরা কিছু ফল কিনে বেরিয়ে পড়ি। সাংহাইয়ের ফলগুলো অবিশ্বাস্য রকমের জুসি আর দামও অনেক কম। প্রাইস ট্যাগগুলো দেখলেই বোঝা যায় কতটা সাশ্রয়ী। এরপর আমরা এমআরটি ধরে চলে আসলাম লুজিয়াজুই। এখানে কিন্তু এমআরটির প্রাইস খুবই সাশ্রয়ী। লুজিয়াজুই ওভারব্রিজে দাঁড়িয়ে মনে হয় আমি শুধু একটা সিটি দেখছি না, ভবিষ্যৎকে দেখছি। একদিকে দাঁড়িয়ে আছে সাংহাইয়ের আইকনিক ওরিয়েন্টাল পাল টাওয়ার, গোলাপি রঙে মোড়ানো, ঠিক যেন শহরের হৃদয় স্পন্দন। আর তার পাশে আকাশ ছুঁয়ে থাকা সাংহাই টাওয়ার, বিশ্বের অন্যতম উঁচু টাওয়ার, আধুনিক এক নীরব গর্ব। নিচে তাকালে দেখা যায় স্তরে স্তরে সাজানো রাস্তা, ওভারব্রিজের উপর দিয়ে ছুটে চলা শহরের জীবন। এখানে দাঁড়িয়ে বুঝতে পারি সাংহাই শুধু বড় সিটি না, এটা স্বপ্ন আর প্রযুক্তির একসাথে পথ চলা। দিনে এই জায়গাটা যতটা আধুনিক, রাতে ততটাই জাদুকরী। চারিপাশে প্রচুর টুরিস্ট ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় বাংলাদেশি টুরিস্ট কিন্তু আমাদের চোখে পড়ে নাই। অন্যান্য দেশের টুরিস্টগুলো ছিল যেগুলো বেশ চোখে পড়ছিল, কিন্তু বাংলাদেশের টুরিস্ট কিন্তু আমাদের চোখে পড়ে নাই। এরপর অনেক অনেক ছবি আর ভিডিও করে আমরা চলে এলাম শপিং মলে। বললে ভুল হবে না, এখানে শুধু ব্র্যান্ড আর ব্র্যান্ড। চীনে আসলে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ইলেকট্রনিক্স জিনিস এখানে বাংলাদেশের তুলনায় কিন্তু অনেক সস্তা। আমরা আগের ভিডিও দেখিয়েছিলাম যে আমরা একটা মোবাইল আর ল্যাপটপ কিনেছি, কিন্তু এখানে এসে আবারও একটা মোবাইল কিনে ফেললাম আর একটা ঘড়ি নিয়ে নিলাম, কারণ এখানে ইলেকট্রনিক্স জিনিসগুলো বাংলাদেশের তুলনায় অনেক কম। লুজিয়াজুই ওভারব্রিজের নিচের জায়গাটা একেবারে ছোট্ট একটা স্বপ্নের পার্কের মতন লেগেছে। চারিপাশে এমন সুন্দর করে সাজানো বসার জায়গাও আছে। আর এর মাঝখানে একটা রয়েছে ঘড়ির টাওয়ার, যেটা দেখে কেন জানি প্যারিস প্যারিস একটা ফিল দিচ্ছিল। পাশেই বাচ্চাদের জন্য একটা রয়েছে ডিজনি শপ, যেটা বাচ্চাদের জন্য খুব সুন্দর করে সাজানো গোছানো। রঙিন সাজসজ্জার নানান ধরনের খেলনা দেখে বাচ্চাদের চোখ জুড়ে যায়। তবে সত্যি বলতে কি, খেলনাগুলো যত সুন্দর, দামও ততটা বেশি।
দেখলেই কিনতে মন চায়, কিন্তু দাম দেখে একটু থেমে যেতে হয়। এরপর আমরা চলে এলাম সাংহাইয়ের দাবুন্ট এলাকাতে। চারিপাশে বিল্ডিংগুলো ছিল নানান রঙের আলোয় মোড়ানো। রাতের আলোয় পুরো এলাকা যেন এক অন্যরকম রূপ নিয়েছে। এখান থেকে একসাথে দেখা যাচ্ছিল পার্ল টাওয়ার আর সাংহাই টাওয়ার। রাতের বেলা এগুলো একদম আলাদা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আমার আগের চীন ট্যুরের ব্লগগুলোতে ছিল ইনার মঙ্গোলিয়া, বেইজিং এবং কুনমিং নিয়ে। আর এবার আমরা চলে এলাম সাংহাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গায়, যেটা হচ্ছে হোয়াংহো নদী, যাকে বলা হয় চীনের দুঃখ। কারণ ইতিহাসে এই নদী বহুবার ভয়ঙ্কর বন্যার কারণ হয়েছে। জানা যায় প্রায় ২৬ বারের মতন ভয়ঙ্কর বন্যায় সম্মুখীন হয়েছে। তবে এ রাতের বেলা এই নদীকে অনেক সুন্দর লাগছিল, কারণ বিল্ডিংগুলোর প্রতিচ্ছবি জলে পড়ছিল আর এক অন্যরকম রূপ নিয়েছে, যা দেখতে অসাধারণ লাগছিল। আর দূর থেকে যখন নদীর মধ্যে দিয়ে জাহাজগুলো যাচ্ছিল তা দেখে আরো সুন্দর লাগছিল। সবকিছু আমরা সাংহাইয়ের যে হোটেলটাতে ছিলাম সেই রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রুমের ভাড়া পড়েছিল, আমরা ২ রাত থেকে ছিলাম, মাত্র $৩২। আমাদের এই হোটেলের নাম ছিল নুয়ান ফ্রেন্স বুটিক হোটেল। হোটেলটা আমরা অনলাইনে বুকিং করেছিলাম এবং মোটামুটি সবকিছু ঠিকঠাক ছিল। তবে একটা জিনিস খুব চোখে লাগছিল, রুমের দেওয়ালের এই জায়গায় কফি বা পানির মতো দাগ ছিল, যেটা দেখে খুব একটা ভালো লাগছিল না। এটাই ছিল হোটেলের একমাত্র খারাপ দিক, বাকিটা সবকিছু দামের মধ্যেই ঠিকঠাক ছিল। এরপর একটা মজার ব্যাপার হলো, এখানকার ফলের দাম কিন্তু অনেক সস্তা। আপনি যদি সাংহাই আসেন তাহলে প্রচুর ফল খেতে পারেন। এখানকার ফলগুলো খুবই জুসি আর টেস্টি, সত্যি বলতে খেতে দারুণ। হোটেল থেকে চেক আউট করার পর আমরা চলে আসলাম হোয়াংহো নদীতে। আগের রাতে আমরা দেখিয়েছিলাম নদীতে আলোতে কত সুন্দর লাগছিল, তাই এবার আসলাম দিনের বেলা এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। বিশেষ করে দ্য বোন্ট এলাকার দিনের বেলায় অসম্ভব সুন্দর লাগছিল। এখানকার আর্কিটেকচারগুলো একদম আলাদা ধরনের, পুরনো আর আধুনিক ডিজাইনের মিশ্রণ। সেই কারণে আমরা আবার দিনের বেলায় এখানে এসেছিলাম। রাতে আমরা চলে আসি দ্য বুন্ট এরিয়ার একটা মার্কেটে। এই জায়গাটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, কারণ এই শপের সামনে এত সুন্দর ডিজাইন করা, আর ভেতরে ঢুকলে দেখা যায় নানান রকমের সিলভারের জিনিস। সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে ২টা সিলভারের ময়ূর, কি সুন্দর করে বানানো, পুরো সিলভার, দেখতে এক কথায় অসাধারণ। তবে সত্যি বলতে কি, সময় আমাদের খুব কম ছিল। যদি আরেকদিন থাকতাম তাহলে সাংহাই ডিজনিল্যান্ড যাওয়া যেত, কিন্তু সময়ের অভাবে সেটা সম্ভব হয়নি। তাই একটা কথা বলতে হয়, সাংহাই ঠিকমতো ঘুরতে হলে কমপক্ষে ৩ দিন সময় থাকা দরকার, কারণ এখানে দেখার মতন টুরিস্ট প্লেস সত্যি অনেকগুলো। আর এই শপে মেয়েদের জন্য কিন্তু সুন্দর সুন্দর অর্নামেন্টস ছিল। এই মুহূর্তে আমরা সাংহাই থেকে এয়ারপোর্টের পথে। চোখে পড়ছে হাজার হাজার একদম নতুন গাড়ি, সব একরকম এবং সারি করে রাখা। এটা কোনো সাধারণ পার্কিং না, এটা হলো সাংহাইয়ের বিশাল কার এক্সপোর্ট টুরিস্ট ইয়ার্ড। এখান থেকে চীন তৈরি করা গাড়ি জাহাজে করে পাঠানো হয় বিশ্বের নানান দেশে। সাংহাই চীনের সবচেয়ে বড় গাড়ি এক্সপোর্ট হাব। টেসলা, বিওয়াইডি এমন বড় বড় কোম্পানির নতুন গাড়ি এখানে অপেক্ষা করছে ডেলিভারির জন্য। এক জায়গায় এত গাড়ি দেখে বোঝাই যাচ্ছে চীন শুধু নিজের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য গাড়ি বানায়। এখন আমরা কিন্তু বাংলাদেশে ফিরছি না। আমরা সাংহাই থেকে কোথায় যাচ্ছি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ফ্লাইটের খাবার, কারণ খাবার খেতে খেতে অনেকটা সময় কেটে যায়। সাথে দেওয়া হয় ড্রিঙ্কস, যেটা আমার কাছে আরও ভালো লাগে। প্রায় ৩.৫ ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে গেলাম কুনমিং এয়ারপোর্টে। লম্বা জার্নি ছিল, তাই মাঝে মধ্যে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এয়ারপোর্টে নামার পর দেখলাম হোটেলের গাড়ি আমাদের জন্য আগে থেকে অপেক্ষা করছে। হোটেলের সঙ্গে এয়ারপোর্ট পিক আপ অ্যান্ড ড্রপ দুটাই ইনক্লুড ছিল, তাই কোনো চিন্তা করতে হয়নি। আমরা গাড়িতে উঠে সরাসরি হোটেলের দিকে রওনা দিলাম। রাতের ভিউটা অনেক সুন্দর ছিল, কিন্তু ভালো আসছিল না, তাই রাতে ক্যাপচার করা হয় নাই। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমরা হোটেলে। এটা আমাদের হোটেলের এন্ট্রান্স এরিয়া ছিল, আর এখানে মিস্টার কুন্ডু কিছু ফর্মালিটিস মেনটেন করছিল। আর আমাদের হোটেলে কিন্তু ওয়েলকাম কফি দিয়েছিল, কিন্তু সেটার ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। এরপরে আমরা রুমে চলে গেলাম। এটা ছিল আমাদের রুম। তো চলো দেখাই তোমাদের রুমটা। আমাদের রুমটা কিন্তু ছোট ছিল, কিন্তু ছোটের মধ্যে অনেক সুন্দর ছিল আর কি। আরে
আর এই যে বাইরে এবার কিন্তু ওয়াশরুমের বাইরেই ছিল এই মানে বেসিন এরিয়াটা। এটা আমার খুব ভালো লেগেছে। আর বেডটা এরকম কমফোর্টেবল অনেক। ছোট ছিল কিন্তু রুমটা অনেক ভালো লাগছিল সাজানো গোছানোর মধ্যে আরকি। আর এখানে তো অনেক বেশি ঠান্ডা, সেখানে তো আপনার হিটারের ব্যবস্থা থাকবেই। আর এই যে এখানে নিচে ছিল আমাদের সব মানে স্যান্ডেল-ট্যান্ডেল এগুলো দিয়েছিল। আর ইনক্লুড ছিল যেগুলো আপনার ওয়াশরুমে থাকে সেগুলো। আর এখানে আমাদের ২ বোতল জল দিয়েছিল। আর এই যে এটা আমাদের ওয়াশরুম। আর আলাদা করে ২ টা এই হোটেলের একটা আলাদা সুন্দর ব্যাপার ছিল। আলাদা, আলাদা পার্ট ছিল। একটা বাথ এরিয়া আর একটা হচ্ছে ওয়াশরুমের মানে টয়লেট এরিয়া, যেটা আমার ভাল লাগছিল। তো সকালবেলা আমরা রেডি হয়েছি আরকি। আমাদের বাফেট ব্রেকফাস্ট ছিল। যার কারণে আমরা চলে এসেছি খাবার খেতে। এখানে অনেক ধরনের খাবার ছিল কিন্তু মিট যেগুলো আমরা খাচ্ছিলাম না, কারণ ওদেরকে বোঝাতে হচ্ছে অনেক ইয়ে করে এটা কি শুকরের মাংস না গরুর মাংস। ওরা শুধু বলছে যে মিট, হ্যাঁ? কিসের মাংস সেটাকে ইয়ে করছে না। যার কারণে আমরা মাংস আইটেমটা আরকি খাই নাই। আর এখানে ছিল অনেকগুলো আপনার মোমো। তো মোমোগুলোর মধ্যে একটা ছিল পর্ক মোমো, সেটাও খাওয়া হয় নাই। আর এখানে হচ্ছে পিঠাগুলো একটু অনেক মানে মিষ্টি কম ছিল, এখানে মিষ্টি আলু। তো আর এখানে আরেকটা ব্যাপার ছিল, এখানে কিন্তু স্যুপের চামচ ছিল, এমনি চামচ নাই। আর চপস্টিক ছিল। চপস্টিক দিয়ে খেতে দেরি হয়ে যাচ্ছিল, যার কারণে এই স্যুপের চামচ দিয়েই আরকি খাবারগুলো খাচ্ছিলাম। ফ্রাইড রাইস ছিল। খাবারগুলোর স্বাদ মোটামুটি ছিল। আর ডেজার্টের মধ্যে অনেকগুলো কেক ছিল। এগুলো না আমার খুব ভালো লাগছিল। অনেক ক্রিসমি ছিল কিছু পিঠা। এরপর আমি এখানে মানে যেটা ভালো লাগে আরকি ফল, এখানে অনেকগুলো ফ্রুটস খাচ্ছিলাম। এটা আঙ্গুর ছিল, যেগুলো অনেক বেশি রসালো এবং অনেক মিষ্টি। আমার এজন্য বারবার খাচ্ছিলাম। তারপরে আমরা আবার রুমে চলে গেলাম। রুম থেকে বেরিয়ে একটু সামনের দিকে এরিয়াটা একটু হেঁটে, হেঁটে দেখছিলাম। আর আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি আমাদের হোটেলের নাম ছিল দ্য ট্রি হোটেল। এরপর আবারও আমরা গাড়িতে চড়ে ফেললাম। এবার আমরা নেমে গেলাম এয়ারপোর্টে। হোটেলের সাথেই আরকি ইনক্লুড ছিল এয়ারপোর্ট ড্রপ এবং পিক করা। তো এটা হচ্ছে কুনমিং এয়ারপোর্ট। কুনমিং এয়ারপোর্টটা অনেক সুন্দর ছিল। আমার অনেক ভালো লাগে। কারণ কুনমিংয়ে শুধু ফুল আর ফুল। মানে কুনমিংয়ে ফুলের রাজ্যই বলা হয় চীনের। যেখানে অনেক বেশি ফুল পাওয়া যায়। আর এইখানে এরিয়াতে যে ফুলগুলো দেখছেন এগুলো কিন্তু আর্টিফিশিয়াল না, একেবারে অরিজিনাল ফুল। আর এয়ারপোর্টের মধ্যেও কিন্তু বেশ অনেক ফুল ছিল। কুনমিং এয়ারপোর্টটা সত্যিই অসাধারণ, কারণ চারপাশে সুন্দর আর ফুল দিয়ে সাজানো, যেন একটা আলাদাই শান্ত পরিবেশ, যা অনেক ভালো লাগে আমার কাছে। আর এখানকার ফুলের দামও কিন্তু অনেক কম। আমি যদি নিয়ে আসতে পারতাম অনেক ভালো হতো আরকি। हाँ हाँ ब्रेसलेट এখানে কিছু স্টোনের অর্নামেন্টস বিক্রি হচ্ছিল। সেখান থেকে কয়েকটা স্মৃতি হিসেবে নিয়ে নিলাম। সাথে কিছু চকলেটও নিলাম, ভ্রমণের ছোট, ছোট স্মৃতি ধরে রাখার জন্য। এভাবে শেষ হয়ে গেল আমাদের চীন ভ্রমণের পুরো গল্প। মোট ৮টা সিরিজের মাধ্যমে আমি ধাপে, ধাপে পুরো ট্রিপটা তোমাদের সামনে তুলে ধরেছি। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্ত ছিল আলাদা, ছিল শেখার, দেখার, অনুভব করার মতো। এই যাত্রার স্মৃতিগুলো সবসময় মনে থাকবে। वाईफाई টাটা, ফলো ফর কি মোর। দিচ্ছে না দিচ্ছে